প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আর এক্সট্রা দেখার জন্য। আজকে না, শুধু গত দুদিন ধরেই বাংলাদেশে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। শুধু এই সময়ের আলোচিত নাম সেটা বললে ভুল হবে। সাকিব আল হাসান বাংলাদেশের এখন পর্যন্ত বাংলাদেশের যত ক্রিকেটার এসেছেন তার মধ্যে সবার সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা শুধু আমাদের আবেগের বিষয় না। সাকিব আল হাসান যে সবার সেরা সেটা র্যাঙ্কিংয়েও প্রমাণিত। উনি অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডার। বাংলাদেশ টিম অবশ্যই এখন নিউজিল্যান্ডে, কিন্তু সাকিব আল হাসান ছুটিতে আছেন। ওনার তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে তিনি ছুটি নিয়েছেন। বাংলাদেশ নিউজিল্যান্ডে প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছে, আজকে রাতে দ্বিতীয় ম্যাচ। কিন্তু বাংলাদেশের খেলার চেয়ে একজন খেলোয়াড় নিয়েই সব আলোচনা, ক্রিকেটের সব আলোচনা এখন কেন্দ্রীভূত। আপনারা জানেন সাকিব আল হাসান এই নিউজিল্যান্ড ট্যুর থেকে ছুটি নিয়েছেন পারিবারিক কারণে, কিন্তু শ্রীলঙ্কায় বাংলাদেশ দুটি টেস্ট খেলতে যাবে তখনও তিনি ছুটি নিয়েছেন আইপিএল খেলতে যাবেন বলে। এবং সেটা নিয়েও তুমুল বিতর্ক যে বাংলাদেশের খেলা ফেলে আইপিএলে যাওয়াটা কতটা ঠিক বেঠিক, সে নিয়ে তুমুল বিতর্ক। তবে এ বিষয়ে বাইরে যতটা বিতর্ক হয়েছে, সাকিব আল হাসান সেই এতদিন আসলে এই বিষয়ে মুখ খোলেননি, বরং তার দেশের হয়ে খেলতে না চাওয়াটা নিয়ে অনেক বেশি আলোচনা ছিল। কিন্তু দুদিন আগে উনি বাংলাদেশের একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে রীতিমতো বললে আসলে বোমা ফাটিয়েছেন বলা যায়। কারণ তিনি সোজা সাপটা ক্রিকেট বোর্ডের দুজন পরিচালক আকরাম খান এবং নাইমুর রহমান দুর্জয় দুজনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি আকরাম খানের পদত্যাগের ইঙ্গিতও দিয়েছেন। আর নিজের টেস্ট না খেলে আইপিএল খেলতে যাওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন। স্বভাবতই এটা নিয়ে তুমুল প্রতিক্রিয়া গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তারপরে আবার উনি utpulshubro.com-কে একটি সাক্ষাৎকার দিয়ে তার যে অনলাইন ইন্টারভিউ সেটারও আরও কিছু ব্যাখ্যা দিয়েছেন। ইতিমধ্যেই ক্রিকেট বোর্ডও এটা নিয়ে আলোচনা করেছে। নাজমুল হাসান পাপনের বাসায় গত রাতে এক বৈঠক শেষে ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান এবং দুর্জয় তারা ইঙ্গিত দিয়েছেন যে যদি সাকিব আল হাসান টেস্ট খেলতেই চান তাহলে তার আইপিএল খেলার জন্য যে অনুমতি দেওয়া হয়েছে সেটি পুনর্বিবেচনা করা হতে পারে। উনি চাইলে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যেতে পারবেন। আসলে সাকিব আল হাসান টেস্ট খেলতে চান কি চান না সেটি নিয়ে বিতর্ক। বোর্ডের কেউ বলছিলেন যে উনি আসলে টেস্ট খেলতে চান না, কিন্তু সাকিব আল হাসান ইন্টারভিউতে দাবি করেছেন যে তিনি যেই ছুটির দরখাস্ত লিখেছিলেন সেখানে কোথাও উল্লেখ করেননি যে তিনি আসলে টেস্ট খেলতে চান না, তিনি ওই সময়টা আইপিএল খেলতে চান। কিন্তু আবার বাংলাদেশ যে শ্রীলঙ্কা যাচ্ছে সেই শ্রীলঙ্কার ট্যুরে শুধু বাংলাদেশের দুটি টেস্টই আছে। তিনি শ্রীলঙ্কা না গিয়ে আইপিএল খেলতে চান মানে তিনি আসলে টেস্ট খেলতে চান না, এরকম করেই ক্রিকেট বোর্ডের পরিচালকরা হয়তো বলেছিলেন। সেটা নিয়ে বিতর্ক যে আসলে তিনি কি বলেছিলেন, তারা কি ব্যাখ্যা দিচ্ছেন। তো বোর্ডের সিদ্ধান্ত, তারপরে সাকিব আল হাসানের ইন্টারভিউ, তারপরে আবার বোর্ডের আলোচনা, সব মিলিয়ে মানে প্রতিদিনই কোনো না কোনো আপডেট সাকিব আল হাসানকে ঘিরেই। আমরা আজকে এই সাকিব বিতর্ক নিয়েই কথা বলবো। আমরা আশা করেছিলাম অনেক দিন পর আমরা তিনজন অতিথিকে স্টুডিওতে পাবো। করোনার কারণে আসলে আমরা স্টুডিওতে অতিথিদের খুব বেশি আসতে চান না অনেকে, স্বাস্থ্যগত কারণে আমরাও খুব স্বাগত জানাই না। কিন্তু আজকের অনুষ্ঠানের সৌভাগ্যবান যে আজকে আমাদের তিনজন অতিথি স্টুডিওতে আসতে চেয়েছিলেন, কিন্তু সেই সৌভাগ্য কিছুটা দুর্ভাগ্যের রূপ নিয়েছে। কারণ ঢাকার যে জ্যাম, এবং আজকে বাংলাদেশে আছেন নেপালের রাষ্ট্রপ্রধান, ফলে ভিআইপি মুভমেন্টের কারণে জ্যামটা একটু বাড়তি। সেই কারণে আমাদের অতিথিদের কেউই এখন পর্যন্ত স্টুডিওতে এসে পৌঁছতে পারেননি। তবে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আমরা কাউকে জুমে সংযুক্ত করতে পারবো। আমি অতিথিদের কথা একটু বলেই থাকবেন, এখন আসে পৌঁছাননি, আশা করি চলে আসবেন। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ আসবেন, দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক এবং জনপ্রিয় ক্রীড়া লেখক মোস্তফা মামুন থাকবেন, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং risingberry.com-এর সম্পাদক MM কায়সার। তারা সবাই আশা করি যুক্ত হবেন। এবং কিছুক্ষণ পরে, কারণ utpulshubro.com-এর সম্পাদক উৎপল শুভ্র অন্য একটি অনুষ্ঠানে আছেন, আশা করি অনুষ্ঠানে কোনো এক পর্যায়ে তাকেও আমরা পাবো। আমরা ক্রীড়া লেখক এবং ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকেই আসলে পরিস্থিতিটা, বাংলাদেশের ক্রিকেটের এটা খুবই দুর্ভাগ্য যে একজন ক্রিকেটার বোর্ডের দুজন পরিচালকের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন। তার অভিযোগ সত্য না মিথ্যা, তার চেয়ে বড় হলো যে তিনি এইভাবে বলতে পারেন কিনা। এই আসলে বলতে পারা না পারার
নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। কেউ বলছেন যে সাকিব ঠিক করেছেন, কেউ বলছেন যে সাকিবের এভাবে বলা ঠিক হয়নি, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। আমরা আসলে আমাদের অবস্থান দূরে রেখে আমরা অতিথিদের কাছ থেকে শুনবো। আমরা যুক্ত আশা করি এম কায়সার জুমে সংযুক্ত হয়েছেন। আমরা আপনার কাছে যাব, তবে তার আগে একটা ছোট্ট রিপোর্ট দেখে নিই। আমাদের রিপোর্টার শুভ কালকে যে রিপোর্টটি করেছিল একটু দেখে তারপর আলোচনাটা শুরু করি। চিঠি দিয়েছে, টেস্ট অ্যাভেলেবল না। এই কথার পর শনিবার এক লাইভ আড্ডায় এসে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানকে নিয়ে এভাবেই জবাব দেন সাকিব আল হাসান। আকরাম ভাই বারবার স্পেশালি বলছে যে আমি খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছে। আমার ধারণা উনি সত্যি কথা আমার লেটারটা পড়েওনি। বারবার যে আকরাম ভাই বলছে যে মানে আমি টেস্ট খেলতে চাইনি, সেটা আমার লেটারে কোথাও উল্লেখ করা নাই। সারাদিনের অপেক্ষার পর অবশেষে বিসিবি সভাপতির বাসায় প্রভাবশালী পরিচালকদের জরুরি মিটিং, যেখানে উপস্থিত মাহবুব আনাম, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মিটিংটি নিউজিল্যান্ড সফর নিয়ে হলেও প্রধান হয়ে ওঠে সাকিবের কথার বোমা। সাংবাদিকদের প্রশ্নবাণও ছিল সেই ইস্যুতে। ও চিঠি দিয়েছে এবং আমি নাকি চিঠি পড়িনি, এটা অনেকে আজকে আপনারা ফোন করেন। তো ঠিক আছে, আমি যেহেতু হয়তো ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথা বুঝে গেছে। তো আমি কাল পরশু বোর্ডের সবার সাথে আলাপ আলোচনা করে আমি তাহলে ওর এনওসির ব্যাপারে আমরা চিন্তা করবো। এনওসি এনে ওকে আমরা টেস্ট, ও যদি ইন্টারেস্ট থাকে তাহলে ও টেস্ট খেলবে, ও যাবে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে। এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান অনেকটা সোজাসাপটাই জানিয়ে দেন, চুক্তিভুক্ত কোনো ক্রিকেটারের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। আগামী বোর্ড মিটিংয়ে এ নিয়ে অবশ্যই কথা হবে। প্লেয়ারদেরকে সম্মান বাড়ানো বা সম্মান কম করা হয়, এখন আপনাদের কাছে ওপেন যে আমরা শুধু কিন্তু বোর্ড ডিরেক্টর না, আমরা 3 জন ফর্মার ক্যাপ্টেন বোর্ডে আছি। তো সেইটা কি সম্মান প্রদর্শন করা তাদেরকে, এটা বলা, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। এর আগেও সাকিব একাধিকবার বিসিবিকে নিয়ে মন্তব্য করে জন্ম দিয়েছিলেন আলোচনা সমালোচনা। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। জনাব এম কায়সার, আপনার কাছ থেকে পুরো ইস্যুটির আসলে সাকিবের ইন্টারভিউ এবং মানে অনেক ডালপালা, অনেক রকমের অভিযোগের আপনি একটি লেখায় একদম পয়েন্ট ধরে ধরে আপনার সাকিবের বক্তব্য এবং আপনার ব্যাখ্যা দিয়েছেন। অত বিস্তারিত আমরা কতটুকু জানতে পারবো জানি না, তবু আপনার কাছ থেকে শুরু করতে চাই যে সাকিবের এই সর্বশেষ বিতর্কটি সম্পর্কে আপনার একটি মূল্যায়ন যদি শুনি, তাহলে আমরা অনুষ্ঠানটি এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ প্রভাস আমিন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি। গাড়ির মধ্যে রয়েছি এখন, খুব সম্ভবত হয়তো সম্ভাবনা রয়েছে পৌঁছে যাওয়ার জন্য স্টুডিওতে। তার আগে পর্যন্ত আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরটা আসলে অনেক লম্বা। দেখুন, আমরা যে বিষয়টা নিয়ে এখন এর যে আলোচনা করছি সেটি কিন্তু আমার কাছে একটা দুঃখজনক বিষয় হলো যে ক্রিকেটের এই বিষয়টি নিয়ে আমাদের সম্ভবত এরকম ভাবে আলোচনা করা উচিতই ছিল না। কারণটা হলো যে আমরা সাধারণত ক্রিকেটের সাফল্য নিয়ে আলোচনা করলে সেখানে খুব আনন্দ পাই, কিন্তু এখন যে বিষয়টি নিয়ে একটা বিতর্ক চলে আসছে বা যে বিষয়টি নিয়ে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটি কিন্তু ঠিক ক্রিকেটের বিষয় না, এটাকে আমি একটা অক্রিকেটীয় একটা বিষয় বলবো। বাট দুঃখজনক হলেও এই বিষয়টা এখন সবচেয়ে বেশি আলোচিত এবং এটা নিয়ে আলোচনা আমাদেরকে করতে হচ্ছে। আর এখন যদি আপনি দোষ ত্রুটি ধরতে চান তাহলে কিন্তু সাকিব যা বলেছেন সেটি কিন্তু আপনি যদি পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করেন সেখানে কিন্তু আপনি দেখবেন যে সাকিব কিন্তু খুব একটা যে ভুল কোনো কিছু অভিযোগ করেছেন তা কিন্তু না। কিন্তু সমস্যাটা হলো যে তিনি যে জায়গায় বলেছেন, যে প্ল্যাটফর্মে বলেছেন, সেটা কিন্তু এই প্ল্যাটফর্মে বলার জায়গাটা না। তিনি যদি মনে করে থাকেন যে ক্রিকেট বোর্ড ঠিকমতো চলছে না বা ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক বা ক্রিকেট বোর্ডের কোনো একটা অংশ বা কোনো একটা সংস্থা ঠিকমতো দায়িত্ব পালন করছে না, সেটা তিনি কিন্তু ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের জন্য মোটেও মঙ্গলজনক কোনো বার্তা নয়। আর ক্রিকেট আমাদেরকে এটি কিন্তু শেখায় না। সো ক্রিকেটকে জেন্টলম্যান গেম বলা হয়, কিন্তু সাকিব এবং বিসিবির এই সাগা, যে বিবাদমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে ক্রিকেট কিন্তু ঠিক যে পথে থাকার কথা ছিল বা ক্রিকেট থেকে যে আনন্দ আমাদের নেওয়ার কথা ছিল সেই আনন্দটুকু আমরা নিতে পারছি না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে এই ঘটনার জন্য সাকিব একাই দায়ী নাকি ক্রিকেট বোর্ডও দায়ী, সেটি কিন্তু আলোচনার বিষয়। তবে একটা বিষয় আমি একটু যোগ করি এখানে, যে বিষয়টা আপনি আপনার এই প্রাক ভূমিকা এখানে উল্লেখ করেছেন যে সাকিব টেস্ট খেলতে চাননি, এটা তিনি কখনোই বলেননি।
কিন্তু প্রভাস আমিন, একটা বিষয় খুবই সরলীকরণ এবং একটা বিষয় কিন্তু আপনার এই বিষয়ে কোনো ভ্রান্তি নেই যে সাকিব যদি আপনার আইপিএল খেলেন তাহলে তিনি কি মিস করছেন সেটা কিন্তু সাকিবও জানেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানে এবং বাংলাদেশের আম জনতাও জানে। সাকিব যে সময় আইপিএল খেলবেন সে সময় কিন্তু আপনি টেস্ট ক্রিকেটে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে, এটা পূর্ব নির্ধারিত একটা বিষয়। এবং শ্রীলঙ্কার মাটিতে হয়তো ওই সময় আপনার সূচিটা হয়নি, কিন্তু শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ যে এপ্রিলে খেলতে যাবে সেখানে কিন্তু 2 টেস্টের সিরিজ খেলবে, সেটি কিন্তু ছিল। ওয়ানডে ম্যাচ কিন্তু খেলবে না, ওয়ানডে ম্যাচ শ্রীলঙ্কা খেলবে বাংলাদেশে এসে। তাহলে এটি নিশ্চিতভাবে স্পষ্টত যে সাকিব যদি আইপিএল খেলেন তাহলে তিনি যা মিস করবেন সেটা হলো টেস্ট ক্রিকেট। এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যে বিষয়টি ব্যাখ্যা করেছিল যে সাকিব টেস্ট না খেলে আইপিএল খেলতে যাচ্ছেন, এই বিষয়টাকে সাকিব হয়তো অন্যভাবে ধরেছেন যে তিনি হয়তো আর কোনোদিন টেস্ট খেলতে চান না। সাকিব এটিও বলেননি যে তিনি কোনোদিন টেস্ট খেলতে চান না, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এটি বলেনি যে সাকিব আর কখনোই টেস্ট খেলতে চান। যে মানে মূল বিতর্কটা এসেছে যে চিঠি দিয়ে উনি ছুটি চেয়েছেন, উনি অভিযোগ করছেন যে আকরাম খান সম্ভবত সেই চিঠিটি পড়েনি। আকরাম খান পড়েছেন কি পড়েননি সেটা আসলে সাকিবের জানার কথা না, সাকিব ধারণা করছেন যে পড়েননি। আর সেই চিঠিটি আজকে মোটামুটি সবার কাছে আছে। আমি যদি একটু সেই চিঠির একটি লাইন পড়ে শোনাই। সাকিব লিখছেন, এটা বিসিবির সিওর প্রতি লেখা। I understand that BCB is planning to organize a tour in Sri Lanka at the same time when the IPL will take place. তার মানে শ্রীলঙ্কা যে বাংলাদেশ যাচ্ছে এবং শ্রীলঙ্কা বাংলাদেশ 2 টেস্ট খেলতে যাচ্ছে সেটা কিন্তু সাকিব জানেন এবং সেটা সাকিবের চিঠিতে উল্লেখ আছে। এখন এই চিঠিটা পড়ার পরে বোর্ডের কেউ যদি মনে করেন যে তিনি শ্রীলঙ্কা সফরে না গিয়ে উনি আইপিএল খেলতে চাইবেন, ফলে তাদের ব্যাখ্যাটাকে সাকিব যেভাবে এটাকে খুব বড় করে দেখাচ্ছেন যে তার চিঠি কেউ পড়েইনি। এবং চিঠিতে, হ্যাঁ এটা ঠিক, চিঠিতে তিনি একদম বানান করে লিখেননি যে আমি টেস্ট খেলতে চাই না, কিন্তু লেখা আছে যে উনি শ্রীলঙ্কা, তখন একটি শ্রীলঙ্কায় ট্যুর থাকবে আইপিএলের সময়, কিন্তু আইপিএলে উনি খেলতে চান শ্রীলঙ্কায় না গিয়ে। ফলে চিঠিটা নিয়ে যে এত বড় ইস্যু করা হলো, চিঠিটা তো খুব সহজ, এটা তো একদম 4-5 লাইনের একটা চিঠি এবং সেখানে শ্রীলঙ্কা ট্যুরের কথাও সাকিব নিজেই লিখেছেন। জনাব কায়সার। রাইট, এবং সবচেয়ে সেটা কিন্তু আজকে না, সেটা কিন্তু 1 বছর আগের সূচি, এবং সেই সূচিটা গত বছরই হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে হয়নি, এবং পিছিয়ে দু দেশের বোর্ডই কিন্তু আপনি এই সিরিজটা 1 বছর পিছিয়ে দিতে সম্মত হয়েছিল। এবং সেই সিরিজে এটাও তখনই কিন্তু জানা ছিল যে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে বাংলাদেশ 2টি টেস্ট খেলবে এবং 3টি ওয়ানডে ম্যাচ বাংলাদেশের মাটিতে এসে শ্রীলঙ্কা খেলবে। এটি একটা পূর্ব নির্ধারিত বিষয় ছিল এটা। সো সেখানে সাকিব যখন লিখেছিলেন তখন কিন্তু আপনার সুচ এবং ম্যাচটা তারিখ এবং ভেন্যু আপনার চূড়ান্ত যতক্ষণ না পর্যন্ত, সেখানে সাকিব খুব ভালোভাবেই জানতেন যে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানে যে সাকিব যদি আইপিএল খেলেন তাহলে টেস্ট সিরিজটা তিনি মিস করছেন। মানে স্মরণ করতে পারি, তিনি বলেছিলেন যে 3.5 বছর আগে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট খেলতে অনীহা প্রকাশ করেছেন, এবং এবার শুধু শ্রীলঙ্কা না, আমরা জানি যে এর আগে দক্ষিণ আফ্রিকা সফরেও তিনি খুবই ব্যক্তিগত কারণে ক্লান্তির কথা বলে তিনি ছুটি নিয়েছিলেন, এবং সেই ক্লান্তির সময় তিনি বাংলাদেশে ঘুরে ঘুরে বিভিন্ন অনুষ্ঠান করেছেন যখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় টেস্টে নাস্তানাবুদ হচ্ছিল। তার মানে টেস্ট ক্রিকেটের প্রতি সাকিবের অনীহাটা কিন্তু মানে নতুন না। এবার শ্রীলঙ্কা যাননি, এর আগে দক্ষিণ আফ্রিকা যাননি। আর নাজমুল হাসান পাপন বলেছেন 3.5 বছর আগেই তিনি অনীহার কথা বলেছেন, এবং এটাও নাজমুল হাসান পাপন এটাও বলেছেন যে সাকিবকে টেস্টে নিয়মিত করতে তাকে টেস্টে ক্যাপ্টেন বানানো হয়েছিল, কিন্তু তারপরও আইসিসি নিষেধাজ্ঞার কারণে পরে সেটি আর হয়নি। তার মানে সাকিবের সাথে টেস্টের যে দ্বন্দ্ব, এখন সাকিব যেটা বলছেন যে উনি টেস্ট খেলতে চান না এমনটা কখনো বলেননি, কিন্তু বোর্ডের কথা যেটা এবং তার অতীত যেটা, সেটাতে কিন্তু টেস্টের ব্যাপারে তার অনীহাটা মোটামুটি স্পষ্ট ছিল বরাবরই। জনাব কায়সার, অবশ্যই, এবং আমি মনে জি যে সাকিবকে ঘিরে যখন ক্রিকেট বোর্ড, সাকিবকে নিয়ে যখন ক্রিকেট বোর্ড সভাপতি সাকিবকে নিয়ে ক্রিকেট বোর্ড সভাপতি যখন সমালোচনা করেছিলেন, তো সাকিবের ওখানে আসা অথবা তার সাথে রয়েছেন তাদের সাথে বসে এই পুরো বিষয়টার একটা সমাধানে চলে আসা, কিন্তু সাকিব এখন যে প্ল্যাটফর্মে বসে এই ঘোষণাটা দিয়েছেন সেটি আমি মনে করি যে মোটেও একটা
মানে সঠিক কোনো কাজ হয়নি এবং এটা এক অর্থে শিষ্টাচার বহির্ভূত হয়েছে। এবং সাকিব খুব একটা বুদ্ধিমত্তার সাথে একটা কাজ করেছেন, সেটি হলো যে তিনি ক্রিকেট বোর্ডের 2 পরিচালকের সমালোচনা করেছেন এবং একজন পরিচালক এবং বিসিবি সভাপতি তার কিন্তু প্রশংসা করেছেন। কারণ আপনি জানেন যে যে আপনি যখনই কোনো একটা ম্যাচ জিততে চাবেন বা যখনই কোনো একটা লড়াই জিততে চাবেন, তখন কিন্তু সব প্রতিপক্ষকে আপনি সবাইকে আপনি প্রতিপক্ষ বানাবেন। খুব সম্ভবত সাকিব এখানে সেই বুদ্ধিমত্তার পরিচয়টা দিয়েছেন। তবে আমি মনে করি যে এখন নিয়ে থাকে বা নেয়, তাহলে সেটি কিন্তু আমি মনে করি যে ক্রিকেটের জন্য কোনো সুখকর কোনো বিষয় হবে না। কারণ সমস্যা যখনই তৈরি হবে সেখানে কিন্তু আপনি কোনো প্রতিশোধ বা সেখানে যে কোনো ধরনের একটা প্রতিশোধ নিয়ে আপনি কিন্তু সেটার প্রতিকার খুঁজতে হয় না। এখানে অতি অবশ্যই একটা সমস্যা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে হলে আপনাকে কিন্তু আলোচনায় বসতে হবে, চায়ে বসতে হবে, কফি টেবিলে আলোচনায় বসতে হবে। কিন্তু সাকিব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তার জবাবে আবার ক্রিকেট বোর্ড একটা ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। এভাবে চলতে থাকলে তো কোনোদিনই আপনি একটা সমাধানে আসতে পারবেন না। সো আমার মনে হয় সাকিব আজকে রাতে ফিরছেন, এমনও হতে পারে যে এই সমস্যার সমাধান কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। সাকিবকে যদি কালকে ক্রিকেট বোর্ড সভাপতি তার বাসায় ডাকেন অথবা বোর্ডেও ডাকেন, তাহলেই দেখবেন যে আপনি যে বিষয়টা নিয়ে এত লম্বা আলোচনা চলছে সেটি হয়তো সমাধানের জন্য জাস্ট ওই একটা বৈঠকই যথেষ্ট। কিন্তু একটা কথা, মানে আপনি একটা কথা খুব পরিষ্কার যে সাকিব যেই অভিযোগগুলো করেছেন, আমি যদি ব্যক্তিগত রেষারেষি বা ব্যক্তিগত আক্রমণের অংশটুকু বাদও দেই, সেই অভিযোগগুলো যেমন যে হাই পারফরমেন্স ইউনিট নিয়ে প্রশ্ন করেছেন, তারপরে ক্রিকেট অপারেশনস কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে আকরাম খান অতীতেও পদত্যাগ করেছেন। তার মধ্যে তার কথা একটা ইঙ্গিত ছিল যে গার্ডসি আকরাম খান অতীতেও পদত্যাগ করেছেন, ব্যর্থতার দায় তিনি কাঁধে নেবেন কিনা, মানে আরেকটা পদত্যাগের আহ্বান বা ইঙ্গিত এমন ছিল। ফলে মানে সাকিবের যে অভিযোগগুলো আমি যেভাবে করেছেন সেটা নিয়ে প্রশ্ন আপনি অলরেডি তুলেছেন, কিন্তু যেই অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো নিয়ে কি বলার আছে আপনার? দেখুন, একটা দল যখন ব্যর্থ হয় তখন শুধুমাত্র ক্রিকেটাররা যে সেখানে আপনার দায়ী থাকবেন বা ক্রিকেটাররা যে সেখানে সবচেয়ে বড় কারণ রাখবেন তা কিন্তু না। এটার পিছনে কিন্তু আরো অনেক কারণ রয়েছে। আপনি দল পরিচালনার সাথে যারা রয়েছেন বা আপনি দলের বিকল্প হিসেবে কাউকে তৈরি করতে পারছেন কিনা, কোন ক্রিকেটারের বিকল্প হিসেবে কাউকে তৈরি করতে পারছেন কিনা, সেগুলোও কিন্তু বিষয় রয়েছে। উইকেট কেমন উইকেট আপনি খেলবেন, প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে আপনি দল গঠন করেছেন কিনা, সেগুলোও কিন্তু আপনার কার্যকরণ হিসেবে খুঁজতে হবে। তো সাকিব যে অভিযোগটা করেছেন সেই অভিযোগের একটা বিষয়টা হলো যে যখনই কোনো দল হারে তখন শুধুমাত্র ক্রিকেটারদেরকেই আপনারা সমালোচনা করেন, এটার সাথে অন্যান্য যারা জড়িত রয়েছেন তাদেরকে সমালোচনা করেন না বা তারা কেউ দায়টুকু নেন না। বাট এখন কিন্তু আমি মনে করি যে সাকিব যে অভিযোগটা করেছেন সেটা কিন্তু খুব একটা ভুল কোনো অভিযোগ নয়। কারণ যে ক্রিকেটাররা কোনো ম্যাচ যদি যখন বাংলাদেশ হারে তখন ক্রিকেটাররা যদি দায়ী থাকেন, তাহলে এই পেছনে বা এই ক্রিকেটার এই সিরিজ খেলার পিছনে বা পুরো মুখ্য ভূমিকা যারা রেখে থাকেন বা পরিচালনা যারা থাকেন তাদেরকেও এই দায়িত্বটাকে নিতে হবে। ইভেন কোচকেও কিন্তু এই দায়িত্বটুকু নিতে হবে। এটি হলো একটি দিক। তবে আপনি কোনো একটা সিরিজ হারলে কেউ সেটাতে পরিচালনা কমিটি যদি ক্রিকেট অপারেশনস কমিটি যদি পদত্যাগ করে, সেখানেও কিন্তু এটা সমাধান না। আপনি পদত্যাগ করে কোনো একটা সমাধান যে পাবেন না, ঠিক প্রতি সিরিজের পরপর আপনার অপারেশনস কমিটি বদলাতে হবে। তাহলে প্রতি সিরিজের পরপর শুধু অপারেশনস কমিটি কেন, তাহলে তো প্রতি সিরিজের পরপর আপনি বদলাতে হবে। সাকিব তো বোর্ডে বদলাতে হবে। সো আমার মনে হয় যে সাকিব যা বলেছেন সেটিতে আপনি কিছু অভিযোগগুলা সত্য রয়েছে, কিন্তু যে কায়দায় তিনি বলেছেন এবং যেভাবে তিনি বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে তিনি এখানে পার্সোনালি আক্রমণ করেছেন ক্রিকেট বোর্ডের 2 পরিচালককে। এবং সাকিবের আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে সাকিব যেটি বলেছেন যে এইচপি থেকে কোন ক্রিকেটার আসছেন। দেখুন, এইচপি থেকে কিন্তু কোনো ক্রিকেটার আসছেন না, সাকিব এটি বলেছেন। বাট আমি মনে করি যে সাকিবের এই তথ্যটাও কিন্তু সঠিক নয়। এইচপি থেকে অনেক ক্রিকেটার এসেছেন যারা কিন্তু আন্ডার-19 টিমে খেলেছেন, যারা কিন্তু এ টিমে খেলেছেন। এই টিমটা হয়তো শক্তিশালী করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এইচপি থেকে যে সব ক্রিকেটাররা আন্ডার-19 টিমে এসেছেন, আন্ডার-19 টিম তো আমাদের গত বছর ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো এই টিম ক্রিকেটাররা কোত্থেকে এসেছেন? তারা তো আন্ডার-17 এইচপি হয়ে তারপর তারা আন্ডার-19 খেলেছিলেন। সো এইচপির কার্যক্রম যে আপনার কিছুই হচ্ছে না, সাকিবের এই অভিযোগটাও ঠিক না। তবে একটা অভিযোগ ঠিক, সেটি হলো যে
তারকা ক্রিকেটারদের বিকল্প হিসেবে ক্রিকেট বোর্ড কিন্তু গত 5 বছরে কোনো ক্রিকেটার সেরকম ভাবে তৈরি করতে পারেনি। সাকিব আল হাসান একটা টেস্ট ম্যাচে যদি না খেলেন বা একটা ম্যাচে যদি না খেলেন, তাহলে হুতাশ পড়ে যায় যে সাকিব ছাড়া আমরা কিভাবে করব, সাকিব ছাড়া আমরা কিভাবে জিতবো। এই বিষয়টা ক্রিকেট বোর্ডের উচিত ছিল যে সাকিবের বিকল্প আপনি রাতারাতি পাবেন না, কিন্তু তার সমমানের খেলোয়াড় তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটুকু আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের আরো দায়িত্ববান হওয়া উচিত ছিল এবং দায়িত্বশীল হতে পারলে তাহলে আপনি আজকে দেখতেন যে সাকিব নেই বা মুশফিক নেই বা মাশরাফি খেলছেন না, তার জায়গায় কে খেলবেন, এত হুতাশ করতে হতো না। কারণ এত ক্রিকেটারের একটা দেশে আপনি 11 জন ভালো ক্রিকেটার খুঁজে পাবেন না, সেটি তো হতে পারে না। তো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের অবশ্যই উচিত প্রায় প্রত্যেকটা তারকা ক্রিকেটারের বিকল্প খুঁজে বের করা, যে জায়গায় কিন্তু ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত ব্যর্থ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম সাকিবের বক্তব্য নিয়ে যে বিতর্ক চলছে বাংলাদেশ ক্রিকেটে, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ এখন নিউজিল্যান্ডে খেলছে, আমাদের সবার কথা ছিল সেই খেলা নিয়ে আলোচনা, ভালো মন্দ নিয়ে কথা বলবো। ইতিমধ্যে প্রথম ম্যাচ বাংলাদেশ বাজেভাবে হেরেছে, আজকে রাতে দ্বিতীয় ম্যাচ, কিন্তু আলোচনায় নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ একদমই নেই, সব আলোচনা সাকিবকে ঘিরে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে আশা করছি বিরতির পরে আমরা অতিথিদের পাবো। আমরা দুইজন অতিথি স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, মোস্তফা মামুন এবং ইশতিয়াক আহমেদ। আশা করি কিছুক্ষণ পরে কায়সার, যিনি এতক্ষণ রাস্তা থেকে জুমে কথা বলছিলেন, তিনিও যুক্ত হবেন। মোস্তফা মামুন, আমরা বিরতির আগে কায়সারের কাছ থেকে মোটামুটি একটা শুনেছি, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই আলোচনাটা আমি যেটা বললাম যে আসলেই তো অনাকাঙ্ক্ষিত। মানে এই বিষয় নিয়ে তো কথা বলার কথা না। মানে যেভাবে সাকিব অভিযোগ করছেন আকরামের দিকে, সাকিব অভিযোগ করছেন নাইমুর রহমান দুর্জয়, কেউ পারে না। মানে ব্যাপারটা এমন যে মানে ছাত্র এখন শিক্ষকের ভুল ধরা শুরু করেছে, ব্যাপারটা তো তাই অনেকটা। মানে যদি আমি ওইভাবে বলি, এখন প্রশ্ন হলো যে আমি যেমন বিরতির আগে কায়সারও বলছিলেন যে যিনি যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে হয়তো অনেক সত্যতা আছে, বা এটা আমরা অনেকে বোর্ডের অনেক অনিয়ম নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা সবসময় লিখি, কিন্তু সেটা একজন চুক্তিবদ্ধ বা চুক্তিতে থাকে না, একজন রানিং প্লেয়ার তিনি কি এইভাবে সাবেক অধিনায়ক বা বোর্ডের ব্যাপারে এইভাবে বলাটা সঙ্গত কিনা? না, যদি আপনি ক্রিকেটিং রুলস এবং ক্রিকেটিং কালচার বা যে কোনো স্পোর্টস কালচার বা যে কোনো স্পোর্টসের গভর্নেন্স সিস্টেম দেখেন, এবং যদি আপনি প্রফেশনাল ওয়েতে, স্ট্রাকচারাল ওয়েতে একটা জিনিস চালাইতে চান, তাহলে কোনোভাবেই এটা আসলে হয় না, এটা সঙ্গত না আসলে। আমি আরেকটু যুক্ত, অনেকে কিন্তু বলছেন যে আপনি একের পর এক বারবার সাকিবের বিরুদ্ধে বলবেন, সাকিব কথা বলতে পারবে না, সাকিবেরও তো মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই যুক্তিটা আমি বলছি, এই জন্যই বলছি যে এটা আসলে সিঙ্গেল লাইন না। আসলে আমাকে যদি বলেন সাকিব যে সিস্টেমে বলেছে সেটা এইভাবে বলাটা স্ট্রাকচার কালচারের সঙ্গে যায় না, কিন্তু বাংলাদেশে তো কোনো জিনিস হচ্ছে কালচার এবং স্ট্রাকচার অনুযায়ী হয় না। কারণ আমাদের দেশে দেখবেন যে এমন সব বিষয় নিয়ে আমাদের বোর্ড প্রেসিডেন্টকে হস্তক্ষেপ করতে হয়, যেটা আসলে বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত আসারই কথা না, তাই না? তো বোর্ড প্রেসিডেন্টকে কথা বলতে হচ্ছে, বোর্ড প্রেসিডেন্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আবার দেখবেন যে এমন সব বিষয় নিয়ে বোর্ডের বাইরের ইনফ্লুয়েন্সেও আমাদের অনেক কিছু ক্রিকেটের নির্ধারিত হয়, অতীতে আমরা দেখেছি হয়ও। বা আমাদের মনে করেন যে প্লেয়ারদের কিন্তু তার যে সিস্টেম, ক্রিকেট অপারেশনস, সিইও, বোর্ড প্রেসিডেন্ট, এর বাইরেও কিন্তু আমরা দেখতে পাই যে অন্য অনেক জায়গায় তাদের যোগাযোগ আছে, যাতায়াত আছে, সেখান থেকে এন্টারটেইন করা হয়। সেগুলো কেন করা হয়? ফলে জিনিসটা কিন্তু অনেক বড়। এবং আমাদের প্লেয়ারদের যে বলেন, তার মানে যদি সাকিবের এটাকে আমি ব্র্যাকেটে রেখে বলি, ধরেন আমি বললাম যে স্ট্রাকচারালি বা আদর্শ ব্যবস্থা এটা মোটেও সমর্থনযোগ্য না। এখন ঘটনা যদি আবার দেখেন, আমরা যদি দেখি যে পয়েন্টটা আসছে যে তাহলে সাকিব বলবে কোথায়, সাকিবের হাতে ধরেন যখন সাকিব এটা বলা হলো, সাকিবের যদি কাউন্টার আর্গুমেন্ট ছিল যে সে কোনো টেস্ট খেলতে চায় না, সেই কাউন্টার আর্গুমেন্টটা সে এইভাবেই দিয়েছে। কারণ হয়তো তাদের সম্পর্কটা এরকম বোর্ড এবং সাকিবের যে এই স্পেসটুকু নাই, মানে কি, ধরেন টপ প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, বা সাকিব তো আমাদের স্ট্যান্ডার্ডের চেয়ে অ্যাবাভ, ফলে তার কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তার একটা অপিনিয়ন থাকতে পারে দেশের ক্রিকেটের বিষয়ে, বর্তমানের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। তো সেই স্পেসটুকু তো তার থাকা উচিত, এবং সব জায়গায় স্পেসটুকু থাকে। এটা ফর্মালি থাকে না, ইনফর্মালি থাকে। এবং দেখেন কীরকম প্যারাডক্সটা হচ্ছে, আমাদের প্লেয়ার আমরা সারা জীবন কথা বলেছি যে সংগঠক যারা নিতে পারেন নাই। আচ্ছা, আবার দেখেন যদি আমি চিন্তা করি যে এই আমি যে বলছি চিন্তাগুলো কীভাবে ভুল হয়, ফলে ক্রিকেটাররা যখন হয়ে গেলেন, এখন দেখেন যখন এক্স ক্যাপ্টেন হন, তো খুব ন্যাচারালি আমরা মোটা দাগে তার সঙ্গে সাধারণ ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ ভালো হবে, বুঝবেন, এরকম হয়। কিন্তু প্রবলেমের জায়গায় কি, আমি যখন এক্স প্লেয়ার হব, এটা ট্রুলি, ধরুন আজকে সাকিব এত বড় প্লেয়ার, আজ থেকে 10 বছর পর যখন এখন বিরাট কোহলির কাছে টেন্ডুলকার ম্লান, কিন্তু সেম স্টারডম না। সো এরকম রিয়েলিটি। তো ওই এক্স ক্যাপ্টেনরা যখন স্টারডমের বাইরে যান, বর্তমান প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা দেখেন, তাদের স্টারডম দেখেন, ফলে তাদের মধ্যে এক ধরনের ইগো কাজ করে, সেটা কিন্তু একটা গ্যাপ তৈরি করে, যেটা মানে
তৈরি হয়েছে নিশ্চিত সাকিবের মন্তব্যে জানতে পারলাম, এবং মাশরাফিও সেরকম কিছু মন্তব্য দিচ্ছেন যেটা আমরা একটা টিভিতে দেখতে পাচ্ছি। তার মানে ওইটা হয় না। এবং দেখেন আমাদের ক্রিকেট বোর্ড কি সামনে কয়েকজন ক্রিকেটার, তার আড়ালে কারা, আড়ালে কিন্তু সেই অর্থে কোনো সংগঠন না, আড়ালে কিন্তু অনেক ব্যবসায়ী যারা বড় বড় কোম্পানি। ফলে ক্রিকেট বোর্ড এখন হয়েছে কি একটা রাজনৈতিক শক্তির মাধ্যমে প্রভাব, এটা দেশে সব জায়গায় আছে, সরকারি শক্তি, তার সঙ্গে হচ্ছে কিছু প্লেয়ারের এক্স প্লেয়ারের শিল্ড, এবং তার পিছনে হচ্ছে অনেক পয়সাওয়ালা মানুষ। ফলে এখানে ক্রিকেট থাকবে কেন? এখানে ক্রিকেটের সংগঠক নাই, সংগঠক যেখানে থাকবে না সেখানে ক্রিকেট থাকবে না, সেখানে ক্রিকেট ঠিকমতো গভর্নমেন্ট হবে না ট্রুলি। এবং এটা দেখেন শেষ পর্যন্ত যদি আপনি ঘুরে ফিরে দেখেন, সাকিব যেটা বলেছেন যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু এর মধ্যে তারই সংগঠক অভিজ্ঞতা মানে অনেকের চেয়ে বেশি, কারণ উনি আবরণ দিয়ে চালিয়েছেন এবং যেহেতু উনি রাজনীতি করেন, এবং দেখবেন যে আপনি শেষ পর্যন্ত কিন্তু উনি কমিউনিকেটর। এটাও কিন্তু খুব একটা অদ্ভুত জিনিস, এবং এরকম আর কি। আরেকটা মজার জিনিস, এই যে ভাবনার জায়গাগুলো যে ক্রিকেটার হলে সব ভালো হবে, এই ভুলগুলো দেখেন আজকে যে ক্রিকেটের এই অবস্থা, এই যে আইপিএল হচ্ছে, এই যে সাকিবরা এত টাকা পাচ্ছেন, এই যে এইসব কিছু, এই জিনিসটা কেন হয়েছে? কোনো ক্রিকেটারের জন্য? কোনো ক্রিকেটারের জন্য হয় নাই। কিন্তু ক্রিকেট ওই একটা শীতকালীন খেলা হয়ে থাকতো এইরকম, ওই আমাদের শৈশবের মতো। এটাকে এই জায়গায় নিচ্ছে জগমোহন ডালমিয়া প্রেসিডেন্ট না হলে ক্রিকেট এই জায়গায় আসে না। এখন এর ফলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায়। ক্রিকেটের আমি মনে করি যে ক্রিকেটের শুদ্ধতা আক্রান্ত হয়েছে, ক্রিকেট বাণিজ্যের কাছে হারিয়ে গেছে। কিন্তু আমরা যে ক্রিকেটটাকে আমরা আলোচনা করি, যে ক্রিকেটটা এখনকার ক্রিকেটাররা যারা সুবিধা ভোগ করছেন, যেটা ইশতিয়াক ভাইরা তাদের পরের প্রজন্ম পাননি, সেটা তো জগমোহন ডালমিয়ার জন্য। হি ওয়াজ নট এ ক্রিকেটার, তাই না? মানে জিনিসটা বাংলাদেশে আমরা যদি এই যে বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা আমরা যখন খুঁজতে শুরু করি, যদি আপনাকে বলা হয় যে আপনি একজন বাইর করেন জগমোহন ডালমিয়া, ক্যারি প্যাকার ওই সিরিজ থেকে তো শুরু হলো। ক্যারি প্যাকার করেছিল যে ক্রিকেটকে এক ধরনের কমার্শিয়াল। আমি বলছি এই যে গ্লোবালাইজেশন, এই যে বাংলাদেশকে অনেক ছড়িয়ে দিয়ে একটা এই যে বাংলাদেশকে আনা কমার্শিয়ালাইজেশন করেছিল, কমার্শিয়ালাইজেশন করেছেন, ক্রিকেটকে গ্লোবালাইজ করে এই সমস্ত দেশের যে প্রোডাক্ট বিক্রি করা, আমি ওই জায়গায় আমি জানা যায়। আচ্ছা দেখেন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি একজন সিঙ্গেল লোক, আপনি নির্মমভাবে বলেন যে সিঙ্গেল লোকটার কারণে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা না, সেটা হচ্ছে সাবির হোসেন চৌধুরী, কেজের ইসলাম রাইট। কারণ উনি ক্রিকেটের ফাউন্ড করেছেন ক্রিকেটকে, শুদ্ধ ক্রিকেটকে কেজের ইসলাম নির্মোহ পৃষ্ঠপোষকতায়, মানে স্বার্থহীন পৃষ্ঠপোষকতায় ক্রিকেটকে এই জায়গায় ধরে রেখেছিলেন, কারণ গ্ল্যামার ছিল না, কিন্তু উনি ছিলেন। সাবির হোসেন চৌধুরী এই যে ক্রিকেটের গ্লোবালাইজেশনের সঙ্গে সম্পৃক্ত হওয়া, এটা সো পয়েন্টটা হচ্ছে আমি যে একটা বলতে চাই যে আমরা সংগঠকের গুরুত্ব আসলে আমরা ভুলে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে কেউ খেলেছেন উনি হলে হবে। ইশতিয়াক ভাই খেলেছেন, হয়তো একজন ইশতিয়াক ভাই বড় ক্রিকেটার ছিল, বাট দ্যাট ডাজন্ট মিন হি উইল বি বেটার অর্গানাইজার দেন ইশতিয়াক ভাই। এইটা হচ্ছে আমাদের দেশে আমরা ক্রিকেট বিশ্লেষণ আপনি দেখবেন যিনি অনেক খেলেছেন আপনারাও তাকে ডাকেন, কিন্তু ইটস নট দে উনি সেরা বিশ্লেষক হবেন, হয়তো তার চেয়েও কম ক্রিকেট খেলে একজন বেটার বিশ্লেষক হবেন, আমরা কিন্তু সেটা দেখি না। ক্রিকেটার হিসেবে খারাপ ছিল কিন্তু বিশ্লেষক অবশ্যই হতে পারে, সব জায়গায় হয়, ভালো। আমাদের এই যে দেখা, এই সব কিছু আমরা গ্ল্যামার এবং বাজারের দৃষ্টিতে দেখি। এই দেখার ফলে আমাদের ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালুটা, যেহেতু তারা পারফর্ম করেন, দেশের নায়ক গায়ক আর কোনো সেক্টরের স্টার কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের না, অনলি ক্রিকেটার ইন্টারন্যাশনাল লেভেলের, তার মধ্যেও সাকিব আলাদা। তার ফলে তারা এত বড় হয়ে গেছেন যে তাদের গভর্ন করার জায়গাটুকু আসলে আমাদের ক্রিকেট বোর্ডে ছিল না। রাদার ক্রিকেট বোর্ডের ভুলটা হয়েছে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের। শুধু এই বোর্ডকে বললাম না, সবসময় তারা যেটা করেছেন, এই যে ওদের যে গ্ল্যামার হয়েছে, ওরা যে স্পন্সর পাচ্ছে, ওরা যে বড় হচ্ছে, এই শিল্ডটার দিয়ে আসলে তারা নিজেদেরকে আসলে এইটার মধ্যে ঢুকিয়ে তারা এর সুবিধা ভোগ করার চেষ্টা করেছেন। আমাদের রাজনীতি, আমাদের প্রশাসন তারা করেছে কি, যখন কোনো সমস্যা হয়েছে ক্রিকেট এবং ক্রিকেটারদের সামনে এনেছে। একজনের প্রোডাক্ট সাবান বিক্রি হচ্ছে না, বানাও একজন ক্রিকেটারকে মডেল, তাতে চলবে, মানে সবাই কিন্তু এটা করেছে। কারণ এটা করলে খুব ন্যাচারালি বিক্রি করতে চেয়েছেন, বিক্রি করতে গেলে যে পণ্য যাকে আপনি বিক্রি করেছেন খুব ন্যাচারালি যৌক্তিকভাবে, আপনি এখন অযৌক্তিক বলতে পারেন, তার মধ্যে তো এই ফিলিং তৈরি হবে যে আই এম মোর দেন মানে ক্রিকেটার, আই এম মোর দেন দ্য সিস্টেম। তো এখন হচ্ছে এটা হয়েছে, আর এটা হয়ে সে যখন পাল্টা আঘাত করছে তখন আমরা সবাই ভালনারেবল, কারণ আমরা নিজেরাই সিস্টেমকে ব্রেক করেছি। এখন যেটা হচ্ছে সাকিব সেটাই করছেন। এখন সাকিব অন্য কারো ওই সাহসটুকু নাই, কারণ সবাই মনে করেন যে আমি বাদ পড়ে যেতে পারি, আমি সাকিবের যেহেতু ওই ভয়টুকু নাই, বা তার যদি ইন্টারন্যাশনাল জায়গাটুকু আছে, সেলফ কনফিডেন্সও আছে, এবং দেখেন এক বছর সাকিব এটা পরে উৎপলশুভ্র.com-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছে যে কেউ যেহেতু বলতে পারে না আমি না হয় বলে দিলাম। হ্যাঁ, তো এখন সাকিবের বলাটা কিন্তু আপনার ক্রিকেটিং জায়গা থেকে, গ্রামারের জায়গা থেকে আমরা কিন্তু অবশ্যই মোটেও গ্রহণযোগ্য না, অন্যভাবে সলভ করা যেত। কিন্তু একই সঙ্গে এই স্পেসটুকু কেন থাকবে না যে ক্রিকেটের বোর্ডে সেরা প্লেয়ার? এই যে দেখেন এত কথা হয়, সাকিব নিজে বলেছেন পাপন ভাইয়ের সাথে রেগুলার কথা হয়, এত কথা হয়, কেন এইসব জিনিস মিডিয়ার মাধ্যমে একজনের বলতে হবে? কেন তারা বসে এটা সর্ট আউট করে নেয়? যখন সাকিব বললো যে খেলবে না, কেন আমাদের ওই জায়গাটুকু নাই? 3 জন এক্স ক্যাপ্টেন, অনেক ক্রিকেটারের বোর্ড, পাপন ভাই 10 বছরের প্রেসিডেন্ট, কেন সঙ্গে সঙ্গে সাকিবকে ডেকে বসে এটা সর্ট আউট করা যাবে না? মিডিয়ার আসার আগে তো এটা সর্ট আউট করা
যেত। এবং এক্সকিউজ মি, আমাদের ক্রিকেটের বললাম যে আরও আমাদের সবাই তো আমরা ক্রিকেট প্রেমী, আমাদের আরও উপরের স্তরের মানুষজনও কিন্তু ক্রিকেটকে অনেক ফলো করেন। তারা যখন খবরটা দেখেছিলেন যে সাকিব ভুল বোঝাবুঝি হয়েছে, তখনও কিন্তু এটা সর্ট আউটে ইয়ে করতে পারতেন। এখন দেখেন এই জায়গায় যে গেল, তো আমার কাছে মনে হয় যে আমাদের পুরা যে ক্রিকেট কালচার, ক্রিকেট বোধ, এগুলোকে বোঝার অভাবের কারণে আসলে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই যে ঘটনা আজকে এই জায়গায় গেছে, এটার জন্য আমরা সবাই দায়ী। কিন্তু সাকিবের জিনিসে আমি একটা পজিটিভ জিনিস দেখি, যে জিনিসটা এখন এক্সপোজ হয়ে গেছে। কিন্তু আগে এদিক সেদিক চলতো, হ্যাঁ, তারপর কেউ স্বীকার করতো কেউ স্বীকার করতো। সাকিব যখন বলেছে এক্সপোজ হয়েছে, এখন যেটা হবে, এখন যদি আপনি এটা সর্ট আউট না করেন, আপনি যদি সমাধান না করেন বা কোনো একটা শেষে না যান, তাহলে আপনার কোনো অবস্থান থাকবে না। ফলে ক্রিকেট বোর্ড এটা সমাধান করতে হবে। এবং সাকিবের জায়গা থেকে সাকিবের যে বক্তব্যটুকু আছেন, এই বক্তব্যটুকু দিয়ে লাভ নেই। কারণ হচ্ছে যদি সাকিবও দেশের ক্রিকেটের ভালো চান, তাকেও আসলে এইগুলো মানানোর জন্য রেগুলেশনের মধ্যে আসতে হবে। সিস্টেমের বাইরে থেকে কথা বলতে হবে না, সিস্টেমের মধ্যে এগুলো কারেকশনের চেষ্টা করতে হবে। বলেছেন সিস্টেমের বাইরে গিয়ে, ফলে কথাটা শোনা হয়েছে। এখন আসলে আমি মনে করি যে দুই পক্ষকেই বসতে হবে। এবং আমার যেটা কথা, সেটা হচ্ছে এভরিবডি শুড লুক ইনটু দ্য মিরর। কারণ আসলে আমরা কেউ শুদ্ধ না, সবার ভুল আছে, সবাই যার যার মতো করে ক্রিকেটটাকে। এবং দেখেন এসবের ফল কি, ক্রিকেটে কী অবস্থা, নিউজিল্যান্ডে খেলা হচ্ছে, আমরা সবাই জানি যা হয়েছে যা হবে। আমি তখন বলি যে বাংলাদেশে এখন আলোচনা হওয়া উচিত যে আফগানিস্তানে নিয়ে, কেন আফগানিস্তান ষষ্ঠ টেস্টে ডাবল সেঞ্চুরি করে, আমাদের 73 টেস্ট লাগে, কেন আফগানিস্তান আমাদের এখানে আইসা আফগানিস্তান টেস্ট জিতে যায়, কেন তাদের প্লেয়ারকে নেওয়ার জন্য আইপিএলে বেশি কাড়াকাড়ি হয়। তো আমরা কী করলাম, আমাদের সব কিছু বেশি, আমরা কিছু হলে দেখবেন সব কিছু কি, আমরা একটা খারাপ করলে আমাদের লঙ্গার ফ্যাশন সিস্টেম নাই, আমাদের এই নাই, বোর্ড এই করে না, সেই করে না, এগুলো তো পড়তে। আফগানিস্তানের কী আছে, অন্য ওয়েস্ট ইন্ডিজের কী আছে, ওই অর্থে কিছু না। ইন্ডিয়ার ছাড়া কারো, মানে অন্য দেশের অস্ট্রেলিয়া ইংল্যান্ড হচ্ছে থ্যাঙ্কস টু দেয়ার মানে ওভারঅল কান্ট্রি কন্ডিশন, তাদের তো বেটার অবস্থা আছে। কিন্তু ক্রিকেটের যে ফলোয়িং, ক্রিকেটের যে পৃষ্ঠপোষকতা, সেগুলো বাংলাদেশে অনেক বেশি। কিন্তু সেগুলা প্রপারলি ইউটিলাইজ এবং আমাদের প্লেয়িং স্কিলকে, আমাদের প্লেয়িং দক্ষতাকে প্রপারলি এক্সারসাইজ করার ক্ষেত্রে আসলে আমরা করতে পারছি না। এবং সেটার জন্য সামগ্রিকভাবে সবার দায় আছে এবং ক্রিকেট বোর্ডকে দায় নিতে হবে আলটিমেটলি। কারণ সমর্থকরা আজকে সাকিবের পক্ষে থাকবে, তার প্রশংসা করবে, কালকে খারাপ করলে তাকে গাইল দিবে, বা মাশরাফিকে দেবতা বানাবে, কালকে মানুষ বানাবে, মুশফিককে এই করবে, তার ওই দায়টুকু নাই। কিন্তু ক্রিকেট বোর্ড যেটা করে অনেক ক্ষেত্রে, এই যে কথাবার্তা, জনমত কোন দিকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়, পরদিন যখন ওইটা উল্টায়, জনমত সঙ্গে সঙ্গে নাই হয়ে যায়, ওই জনমতি থেকে গাইল দেয়। ফলে ক্রিকেট বোর্ড তো জনমত দেখে যুক্তি দেখে আমাদের দেশে সবাই যেটা হচ্ছে, আমরা অপ্রিয় কোনো সিদ্ধান্ত এখন নিতে চাই না, অপ্রিয় কোনো কথা বলতে চাই না, আমরা সবাই চাই যেদিকে ফ্লো বলে চলতে থাকে। এইটার কারণে এই যে এসকেপিজম সবার মধ্যে ডেভেলপ করেছে, তার ফলে হচ্ছে এটা। ফলে আমি মনে করি একদিক দিয়ে খুবই ভালো হয়েছে, কারণ এটা এক্সপোজ হয়েছে, এখন এটা সর্ট আউট করতে হবে। জি, আমি একটু আগে বলছিলাম utpolshubro.com এর কথা। utpolshubro.com এ সাকিব আল হাসানের যে বহুল বিতর্কিত সাক্ষাৎকার, বহুল আলোচিত, সেই সাক্ষাৎকারের পরে আবার সেই সাক্ষাৎকারের ব্যাখ্যা দিয়ে উনি utpolshubro.com-কে আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন। উৎপল শুভ্র আছেন আমাদের সঙ্গে, আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই। এবং আমরা একটু আগে দেখলাম আপনি টিজার দিয়েছেন যে আকরাম খানের একটি সাক্ষাৎকার আপনি নিয়েছেন, সেখানে নিশ্চয়ই সেই ব্যাখ্যাগুলো এখনও পাঠক পরে নিয়ে আমাদের দর্শকদের জন্য আপনি কিছু আলোকপাত করবেন। পুরো বিষয়টি যদি আপনি একটু ছোট্ট করে আপনার মতো করে, আপনি দুই পক্ষের সাথে কথা বলেছেন, গ্যাপটা কোথায়, আপনার কথা বলে কি মনে হয়েছে? আমি ভাবছি মামুনের কথার সূত্র ধরে যে জনমত আসলে কোন দিকে, যেহেতু জনমত অনুযায়ী তুমি বললে, আমি ভাবছি যে কোনটা আসলে পলিটিক্যালি ডিভাইডেড। এখন যে কোনো কিছু বলতে পারেন, দুই দিকে বললে গাইল খাবেন, অসুবিধা নাই, সাংবাদিকরা গাইল খাওয়ার জন্যই বসে, শেষ পর্যন্ত শব্দ সাংবাদিকদের ক্ষেত্রে বরং সেক্ষেত্রে নো কমেন্ট বলে না। একটা হলো, আপনি যদি শুরু থেকে আসেন, যে ধরেন সাকিব ছুটি চেয়েছেন, তখন আইপিএল খেলতে চান তিনি, এখন এটা তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা ক্রিকেট বোর্ড তাকে ছুটি দিবে কি দেবে না ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তো এই সাকিব একটা অনলাইন পোর্টালে যে ইন্টারভিউটা দিয়েছেন, সেটা নিয়ে তো আবার নতুন করে সেই বিতর্কটা শুরু হলো। আপনি দেখেন ওই ছুটিটা সাকিব পাওয়ার পর সাকিব কিন্তু এই বিষয়ে একটা শব্দ কোথাও উচ্চারণ করেন। ওই ভিডিওতে ফার্স্ট তিনি এই কথাটা সত্যিকার অর্থে পাবলিকলি এসছেন। কিন্তু এই মাঝের সময়টায় এই সাকিবের ছুটি নিয়ে কত রকম কথা আমরা শুনেছি, এবং সেটা মূলত আমরা বোর্ড থেকে শুনেছি। মামুন যে কথাটা বললো, ওইখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি যে এটা সাকিব যেটা বলেছে কিছুটা ঠিক, যে আর আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আপনার বিসিবি কোন ব্যবস্থা নিতে পারে, যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা এমন সব বোরিং ইন্টারভিউ, মানে যেসব কথা মানে মিনিমাম বিতর্ক হতে পারে, এগুলো তারা ছোঁয়াচে রোগের মতো এড়িয়ে যান, খুবই বিরক্তিকর। সেখানে আপনি এটা বলছেন, আপনার মানে কেন বলছেন? তো যেটা বলছে যে আর কারো যেহেতু সাহস নেই, আমি বললাম, সেটা একটা দিক। কিন্তু আরেকটা দিক যদি আপনি দেখেন, সাকিব ছুটি চেয়েছেন, বাংলাদেশের টপ প্লেয়ার,
সেই ছুটিটা তাকে দেওয়া উচিত কি উচিত না ক্রিকেট বোর্ড নিজেরা সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করে যে না সাকিব যেটা করছেন সেটা দেশের ক্রিকেটের জন্য ভালো হচ্ছেন, তার মতটা বদলানোর চেষ্টা করা উচিত, এটা সাকিবের সঙ্গে কথা বলবেন। বলে ফাইনালি যেটা হবে, এর বড় একটা অংশ কিন্তু সাকিব আর ক্রিকেট বোর্ডের মধ্যে থাকবে। আমরা সাংবাদিকরা কিন্তু সবসময় চেষ্টা করব ভিতরে কি হয়েছিল এটা জানার জন্য, কিন্তু আমরা বেশিরভাগ সময় ব্যর্থ হব। কিন্তু বাংলাদেশ হয়ে গেছে উল্টা, বাংলাদেশে একটা কিছু হওয়ার আগেই সেই জিনিসটা পাবলিকলি চলে আসে। এখন ওই যে সাকিবকে ছুটি দেওয়া হলো, ছুটি দেওয়ার পরে আসার পরে প্রেস কনফারেন্স গুলো যদি আপনি খেয়াল করেন ক্রিকেট বোর্ডের, সেখানে কি বলা হলো, সাকিব টেস্ট খেলতে চায় না, এরপর থেকে আমরা জিজ্ঞেস করবো কে কোন ফরম্যাটে খেলবে, আমাদের কারোর দরকার নাই, কেউ যদি ফরম্যাটে খেলতে না চায় সে খেলবে না, জোর করে কাউকে খেলানো যায় না, এত সব কথা তো দরকার নেই। আমি একটা অফিসে চাকরি করি, আমি যদি টেলিভিশনে টক শো করছেন আপনারা, আমার ওয়েবসাইটে হিট বাড়ছে বা সাংবাদিকরা লেখার খোরাক পাচ্ছে, সাকিবরা দুষ্টামি করে বলেছেন যে আমি যখন চলে যাবো তখন কি হবে, আপনারা বোরিং, আপনাদের জীবন বোরিং হয়ে যাবে, আমরা রাখেন ক্রিকেটে, নাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, দুষ্টামি করে বলছে, আমি লিখছি সেটা। কিন্তু এমন সারাক্ষণ এটা নিয়ে এমন আলোচনা মনে হচ্ছে বাংলাদেশ বলতে পৃথিবীর একবারে টপ ক্রিকেটিং নেশন। আর পৃথিবীর কোন দেশে এই সারাক্ষণ এইসব জিনিস নিয়ে কি এত আলোচনা হয়? বাংলাদেশ কেন হয়? কারণ হচ্ছে বাংলাদেশে খেলার চেয়ে ধুলা বেশি, আলোচনাটা এত বেশি অন্য বিষয়ে হয়, সেটার একটা বড় কারণ হচ্ছে এখানে কোনো কিছুই সেইভাবে আসলে সিস্টেমেটিক্যালি চলে না। আর একটা হচ্ছে যে প্লেয়ারদের সঙ্গে বোর্ডের একটা সেতু থাকবে, একটা সম্পর্কের সেতু, আমি মনে করি সেই সেতুটা ভেঙে পড়েছে। সেটা গতবার ক্রিকেটের আন্দোলন থেকেই আমাদের বোঝা উচিত ছিল ক্রিকেটারদের। আমার সবচেয়ে অবাক লেগেছে যে ক্রিকেট বোর্ডের অনেকে এটা বলেন যে ওদের এইগুলো আন্দোলন করে বলার কি দরকার ছিল, এগুলো তো এসে আমাদের বলতে পারে। মজাটা হচ্ছে যে ক্রিকেটারদের যে দাবিগুলো ছিল এর ভিতরে আমি একটা দাবির কথা মনে করতে পারি যে 2টা বা 3টা বা 4টা, 3টা বোধহয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অধিকার দিতে হবে। সেটা আমি বুঝি পরিষ্কার যেটা সাকিবের ব্যক্তিগত দাবি। কারণ হচ্ছে যে আর কোন প্লেয়ার আমাদের 3টা ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগই পায়। এর বাইরে যে দাবিগুলো ছিল এগুলো ক্রিকেটারদের দাবি করার কথা না, এটা তো একদম বেসিক জিনিস। যে কোনো একটা টেস্ট প্লেইং দেশে এই জিনিসগুলা অলরেডি থাকে, ক্রিকেট প্রশাসনের কাজই হচ্ছে এগুলো নিশ্চিত করা। সেইগুলা ক্রিকেট বোর্ডের মানে এখন ক্রিকেট বোর্ডের বক্তব্য ছিল যে ক্রিকেটাররা এসে তাদেরকে বলবে যে ভাই সারা দেশে ক্রিকেটের আয়োজন করো, তোমরা ডোমেস্টিক ক্রিকেটটাকে কম্পিটিটিভ করো, তোমরা প্লেয়ারদের সুযোগ সুবিধা বাড়াও। এগুলো কি প্লেয়ারদের বলার কথা? এগুলো তো এমনিতেই করার কথা। এইসব নানা কিছু মিলিয়ে আর আকরাম আর সাকিবের অংশে যদি আমি আসি, আপনি যে বৃহত্তর যদি কথা বলতে যে এটা শেষ হবে না, আকরাম আর সাকিবের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে কিছুটা বোধহয় ভুল বোঝাবুঝি হয়েছে, আমার মনে হয়েছে। কারণ আকরামকে আমি 30 বছর ধরে চিনি এই কারণে বলছি যে আকরামের কর্মদক্ষতা, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে তার ভালো মন্দ সব আলোচনা করতে পারি, কিন্তু এজ এ পার্সন আমি মনে করি যে হি ইজ ওয়ান অফ দা কি বলবো নাইসেস্ট পার্সন আমি দেখতে বাংলাদেশের ক্রিকেটে দেখেছি। এটা যারা তার সঙ্গে মিশছেন সবাই বলবেন ওর মধ্যে অন্য একজন সম্পর্কে আছে না যে একটা পাবলিককে একটা কিছু বলা, ই করা, কন্ট্রোভার্সিয়াল কিছু বলে দিলাম, এই জিনিসটা নাই। তো কিন্তু সাকিবের যে কোনো কারণেই ধারণা হয়েছে, সাকিবের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে যে আকরাম বারবার রিপিটেডলি বলে গেছে যে সাকিব টেস্ট খেলতে চায় না। এখন মজাটা হলো যে সাকিবের যে চিঠিটা, আজকে আমি একটা সাকিবের চিঠি নিয়ে আমি একটা স্টোরি করেছি, সেটা চিঠিটা তো মজা হচ্ছে সাকিবও ঠিক আকরামও ঠিক। এটা কিভাবে হয়? এটা হয় এই কারণে, সাকিবের দাবি হচ্ছে যে তার চিঠিতে কোনো জায়গায় টেস্ট শব্দটা কোনো উল্লেখই করা হয় এবং এই কথাটা সত্যি। সাকিব বলেছেন যে বাংলাদেশ, আমি চিঠিটা শুরুই হয়েছে এইভাবে যে সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে, এটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো আমি এইটার ভালো যেন সেরা প্রস্তুতি নিতে পারি এই জন্য আমি IPL খেলতে চাই। তো আমি যতদূর শুনেছি যে শ্রীলঙ্কাতে ওই সময় একটা ট্যুরের কথা চলছে এবং শ্রীলঙ্কার ট্যুর তখন কনফার্ম হয় নাই, কিন্তু আমি IPL-টা খেলতে চাই, এই হলো কথা। এখন আকরামের বক্তব্য হচ্ছে যে আকরাম কোথায় ঠিক, যে শ্রীলঙ্কা যদি ও ট্যুরে না যেতে চায়, শ্রীলঙ্কা ট্যুর থেকে যদি ছুটি নেয়, সে জানে যে শ্রীলঙ্কাতে শুধুমাত্র টেস্ট ম্যাচই খেলা হবে, সে টেস্ট ম্যাচ থেকে ছুটি নেওয়া হচ্ছে। কিন্তু এই জিনিসটাই কিন্তু ক্রিকেট বোর্ডের তরফ থেকে যখন সাংবাদিকদের বলা হলো, তখন বলা হলো যে সাকিব টেস্ট খেলতে চান না, সাকিব, তারপরে এটা নিয়ে ভবিষ্যতে কি করা হবে, প্রতিটা ফরম্যাটের জন্য আলাদাভাবে প্লেয়ারদের জিজ্ঞেস করা হবে, কন্ট্রাক্টে লেখা হবে, এটা নিয়ে কিন্তু একটা তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলা হলো। আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক বছর ধরেই মনে হচ্ছে যে সাকিব টেস্ট ক্রিকেটটা তার মানে প্রায়োরিটি লিস্টের হয়তো খুব উপরের দিকে না। সেটা কিন্তু আমি মনে করি কোনো অন্যায় না। আপনি মন খারাপ করতে পারেন আমাদের টপ প্লেয়ার কেন টেস্টে খেলবে না, আমরা এমনিই পারি না, আরো খারাপ করবো, কি ব্যাপারটা কেমন? না উনি বোঝাচ্ছেন যেটা আমি যখন প্রশ্ন করেছিলাম যে ব্যাপারটা দুর্জয় আর আকরামের সঙ্গে আপনার কোনো সমস্যা নেই, এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন ব্যাপারটা ব্যক্তির ব্যাপার না, আমি পার্টিকুলার ওই কমিটি আর পদের কথা বলেছি। তখন এটার প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে উনি যে ওই পদে আছেন সেটাই আমি জানতাম, থাকলেও হয়তো বলতে, মানে ব্যাপারটা দুর্জয়ের সাথে উপরে কোনো ব্যক্তিগত আক্রমণ না, এটা তিনি বোঝানোর চেষ্টা করেন। আকরাম আজকে আমাকে যেটা বলেছেন যে আমরা একটা ফ্যামিলি, আমাদের আসলে এটা সত্যি কথা, ক্রিকেটাররা না থাকলে ক্রিকেট বোর্ড থাকবে না।
আবার এই ক্রিকেট অর্গানাইজ করার জন্য ক্রিকেট বোর্ড প্রয়োজন, এটা একে অন্যের পরিপূরক, এগুলো তো বাংলা রচনা বইয়ের কথা, এটা সবাই জানে। কাজে এই জিনিসটাই মনে করি যেটা ক্রিকেট বোর্ডেরই তো উদ্যোগটা নিতে হবে। ক্রিকেটাররা তো আর চাইলেই গিয়ে ক্রিকেট বোর্ড, আমাদের প্রেসিডেন্ট না খুব অ্যাক্সেসিবল, আপনি চাইলেই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারেন। সব দেশে তো ক্রিকেটের প্রেসিডেন্টের সঙ্গে প্লেয়াররা চাইলে মিট করতে পারেন। সেখানে বোর্ডের থেকে এটাকে আমার এই সাকিব নিয়ে রিপোর্টের নিচে আমি কিছু কমেন্ট দেখছিলাম। আরেকটা অদ্ভুত জিনিস দাঁড়িয়েছে, যেটা মামুন এর আগে আমাকে নিজেই ওই আমাকে ফার্স্ট দৃষ্টি আকর্ষণ করেছিল, এটা যে সাকিব যারা সমর্থন করেন সাকিবকে, একজন মানুষ প্লেয়ারের ফ্যান থাকতেই পারে, তারা নিজেদেরকে সাকিবিয়ান বলে পরিচয় দেন। তামিম যারা সমর্থন করে তারা তামিমিয়ান বলে পরিচয় দেন। এরকম নানা রকম, মুশফিকিয়ান আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই আছে। এদের মধ্যে একটা প্রচন্ড রকম রেশারেশি, যে বাংলাদেশ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম সাকিব বিতর্ক নিয়ে। শুরুতেই বারবার বলছি যে এরকম একটা বিতর্ক নিয়ে আলোচনা খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা আসলে ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, কিন্তু কথা বলছি অক্রিকেটীয় বিষয় নিয়ে। জনাব ইশতিয়াক আহমেদ, আপনি একজন সাবেক ক্রিকেটার, এবং মানে আপনার কাছে যেটা একদম আমার স্পেসিফিক জানা, যে একজন বর্তমান ক্রিকেটার এবং যিনি অধিনায়কও ছিলেন, তিনি দুজন সাবেক অধিনায়কের বিরুদ্ধে সুস্পষ্টভাবে অভিযোগ করেছেন, এবং বিশেষ করে আকরাম খানের বিরুদ্ধে, যেমন যেটা উৎপল সুব্রত বলছিলেন যে আকরাম খান বাংলাদেশের ক্রিকেটার ওয়ান অফ দি নাইসেস্ট পারসন, কিন্তু সাকিব কিন্তু বলছেন যে গার্ডসে আকরাম আগেও পদত্যাগ করেছে, এখনও মানে পদত্যাগের এক ধরনের আহ্বানও কিন্তু ছিল। মানে আপনার একজন ক্রিকেটার হিসেবে বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের যে পারস্পরিক সম্পর্ক, যেখানে একটা শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহের পরিবেশ থাকার কথা, বা একটা ফ্যামিলি, যেটা উৎপল সুব্রত বলছিলেন, সেই ফ্যামিলিতে এত ভাঙন, এত কাদা ছোড়াছড়ি, এটা ক্রিকেটার হিসেবে আপনার কেমন লাগে? মানে আপনি তো সেই ফ্যামিলির সদস্য। আমি এখানে ঠিক ক্রিকেটারদের মধ্যে রেষারেষি ব্যাপারটাকে আমি ঠিক সেভাবে, আনফর্চুনেটলি আমি সেভাবে দেখছি না। এটা হচ্ছে গিয়ে সাকিব টেস্ট ক্রিকেট খেলবে না, এটাতে সে হয়রানি ফিল করেছে, বিকজ ইট ইজ নট আ ফ্যাক্ট। এবং আইপিএলে খেলবে, পারমিশন তাকে ছুটিও দিয়েছে ক্রিকেট বোর্ড। এখানে ছুটি দেওয়াটার কতখানি যুক্তিসঙ্গত, দ্যাট ইজ আনাদার থিং। এবং সে টেস্ট ক্রিকেট খেলবে না, দেশের জন্য খেলবে না, আইপিএল খেলবে, দ্যাট ইজ অলসো আনাদার থিং। বাট জিনিসটা হচ্ছে যে এখানে ক্রিকেটার্স না, আই উড সে অ্যাডমিনিস্ট্রেটার্স। সে যেটা বলেছে, সে বলেছে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের যে ল্যাপসেসগুলো আছে, উইকনেসেসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, সে প্লেয়ার হিসাবে সে ফিল করছে যে এত বছর হয়ে গেল এখনও কোনো প্লেয়ার প্রডিউস হচ্ছে না। ঠিক আছে, এটাকে আপনি ধরে নিতে পারেন যে একটা আক্ষেপ কিংবা আক্রোশ ছিল বলেই সেটারই একটা বহিঃপ্রকাশ। বাট আই উড সে দ্যাট নো, ইট ইজ নট বিটুইন আকরাম অ্যান্ড সাকিব অন আ পার্সোনাল বেসিস। এটা ছিল যে ক্রিকেট বোর্ড অ্যাকচুয়ালি, তো হোয়াট হ্যাজ ক্রিকেট বোর্ড ডান? নাথিং মাচ, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ক্রিকেট বোর্ড আপনার ঢাকা ছাড়া অন্য জায়গায় কোনো ক্রিকেটই তো শুরু করতে পারেনি। সে বলেছে যে একমাত্র পাপন এবং সুজন যোগ্য, ভালো করছে। ইয়েস, পারফরমেন্স যদি দেখেন, সুজনের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, আন্ডার এজ লেভেল ক্রিকেটটা কিছুটা হলেও কিছু একটা পারফরমেন্স হচ্ছে। অবভিয়াসলি সুজনেরও কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা উইচ ইজ ডিবেটেবল। এটা নিয়েও কথাবার্তা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু আমার মনে হয় যে ওভারঅল আমরা ক্রিকেট বোর্ড থেকে কী আশা করবো? আমরা তো ক্রিকেট বোর্ড থেকে আশা করবো যে সামনে আগামী দিনগুলোতে যেন উই ফাইন্ড ব্রাইট ফিউচার ফর ক্রিকেট। আমরা এই ওয়েস্ট ইন্ডিজের সাথে এই যেভাবে আমরা হারলাম, এটাতে কি বোঝা যাচ্ছে? আমরা এতদিন কেবলমাত্র যা জিতেছি দেশের মাটিতেই জিতেছি, এখন সেই ইনিশিয়েটিভটা আমরা নিতে পারছি না, দেশের মাটিতেও আমরা জিততে পারছি না, তো বিদেশের মাটিতে আমরা কীভাবে জিতবো? তো এইটার জন্য এখানে অনেক বড় কিছু ল্যাপসেস এবং গ্যাপ রয়েছে, এবং সেটার জন্য অবভিয়াসলি এটা আপনার ক্রিকেট বোর্ড ইজ রেসপন্সিবল, দি অ্যাডমিনিস্ট্রেটর ইজ রেসপন্সিবল। এবং সে এবং মাশরাফি, আমার মনে হয় তারা দুইজনেরই এক খেয়াল যে things are not okay with cricket in Bangladesh, and who are the ones who are responsible for cricket in Bangladesh? Not Saqib and Mashrafi alone.
তাদের ইয়ে হচ্ছে যে তারা মাঠে পারফর্ম করবে, এবং তারা মাঠে পারফর্ম করছে বলেই আজকে আমরা কিছু একটা অবস্থানে আছি যে ওয়ার্ল্ড কাপের আপনি ইয়ে দেখেন না কেন, ওয়ার্ল্ড কাপে যদি সাকিব না থাকতো কোথায় থাকতো আমরা? সো উই শুড নট ফরগেট দ্যাট। তারপর আমরা 8 নম্বরে হইছি না, সেটা ঠিক আছে, 8 নম্বর হয়েছে, সেটা সাকিব ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট। না, আমি এটা বলছি যে আমাদের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সগুলোর দিকে আমরা অনেক গুরুত্ব দেই। আমি ওভারঅল বলছি যে আমরা তারপর এই জন্য আমরা 7-8 থেকে যাই। হ্যাঁ, এবং এইটাই এই জিনিসটাকে তার এই কথাতে এখানেই প্রকাশ পাচ্ছে। হি ইজ অ্যাকচুয়ালি এক্সপোজিং দি অ্যাক্টিভিটিস অফ দ্য ক্রিকেট বোর্ড, দ্য শর্টকামিজ অফ ক্রিকেট বোর্ড, দ্য ঘাটতি অফ ক্রিকেট বোর্ড। আমি ওইভাবে দেখছি না যে সে আকরামকে এখানে অ্যাটাক করছে। যদি এটাকে আমরা পজিটিভলি নেই, এই সাকিবের এই স্টেটমেন্টটা ঠিক আছে, মামুনও বললেন যে যে এক্সপোজটা হয়েছে সেই এক্সপোজটা থেকে যদি এখন সমস্যাটা ভালোভাবে মিটে। আই এগ্রি উইথ হিম। আমরা যদি এখান থেকে পজিটিভ যদি কিছু বের করে আনতে পারি, যদি ক্রিকেট বোর্ড যদি মনে করে না ঠিক আছে সাকিবের বলাটা উচিত হয়নি, তার কোড অফ কন্ডাক্ট কিংবা তার কন্ট্রাক্ট ডাজ নট অ্যালাউ হিম। আমরা আগেও আমরা দেখেছি বড় বড় প্লেয়াররাও কিন্তু এক সময় ছিল ইয়ান চ্যাপেল, হি ওয়াজ ভেরি ভোকাল, এস্টাবলিশমেন্টের এগেনস্টে কথা বলতো, নোবডি এনি গাটস। ইমরান খানও তো বলেছে, আপনার কপিল দেব বলেন, ইয়ান বথম বলেন, রানাতঙ্গ বলেন, তারা সবাই অ্যান্টি এস্টাবলিশমেন্ট এক ভূমিকা অবতীর্ণ হয়েছিল। যারা এই ধরনের এই মানের প্লেয়ার, যারা দেশের জন্য যাদের সামর্থ্য আছে, ইফ দে ক্যান স্পিক অ্যান্ড ইফ ইট ইজ ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট, আমি তো এখানে কোনো দোষ দেখি। জি জি, জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায় আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। আসলে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, তো ছোট ছোট করে একটু শুনে নেই। এম কায়সার, আপনি ভার্চুয়ালি অনেক বলেছেন, অ্যাকচুয়ালি আপনার কথা একটু শুনে একটা জিনিস ছোট্ট করে, যে এই বছরই বোর্ডের ইলেকশন আছে বোধহয়, এই যে সাকিব বিতর্ক পাল্টাপাল্টি, মানে বোর্ড প্রেসিডেন্টকে প্রশংসা করে পরিচালকদের ইয়ে করে, এর সাথে কি ওইরকম কোনো বোর্ডের ইলেকশনের কোনো রাজনীতি থাকতে পারে? না, আমার মনে হয় না যে ইলেকশন করে সময় নেই, যে নির্বাচন নিয়ে এখানে কোনো বিষয় রয়েছে। যে বিষয়টা রয়েছে যে প্লেয়ার্স পাওয়ার, আমরা কিন্তু এই প্লেয়ার্স পাওয়ার বিষয়টা দেখেছিলাম 2019 সালে ক্রিকেটাররা যখন বিদ্রোহ করেছিলেন, ঠিক একই রকম ভাবে তখন একটা সমন্বিত বিদ্রোহ ছিল। কিন্তু এবার আমরা যা দেখছি সেটি হলো যে একটা কালেকটিভ একটা বিদ্রোহ। সো প্লেয়ার্স পাওয়ার যে বিষয়টা এতদিন আমাদের অপ্রকাশিত ছিল একজন সিঙ্গেল প্লেয়ারকে নিয়ে, সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশিত হয়ে গেল এখানে। তো আমি মনে করি যে যাই ঘটেছে সেটা কিন্তু ক্রিকেটের জন্য মোটেও সুখকর কোনো কিছু না। আশা করছি যে এটা খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে এই বিষয়টার যেন সমাধান হয়ে যায়। জি মামুন, মানে এই এম কায়সারের আসার সাথে আজকে রাতে সাকিব বাংলাদেশে ফিরছে, আগামী 2-1 দিনের মধ্যে কি আপনি কোনো আশা করেন যে নিশ্চয়ই এটা নিয়ে কোনো? আমার মনে হয় যদি আমার কাছে কোনো ইনফরমেশন নাই বা কারো কাছেই পাই না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে সাকিবের ফিরে আসা, হয়তো জিনিসটা যে জায়গায় গেছে তাতে আসলে দূর থেকে কথা বললে কিন্তু এটা কন্টিনিউ চলতে থাকবে। মিডিয়া তো দুই পক্ষের কথা নিবে, এবং আকরাম ভাইরা যেহেতু অ্যাগ্রিভড হয়েছেন, আকরাম ভাই দুর্জয়, তারাও কিছু কিছু কথা বলবেন, না বললেও আসলে বেরিয়ে যাবে, এরকম ঘটনা ঘটবে। ফলে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি মনে করি সাকিব আসার সঙ্গে সঙ্গে এটা বসে আসলে সর্ট আউট করা উচিত, এবং সবার বোঝা উচিত যে আসলে ওই অনেক কথাবার্তা হয় কিন্তু ফর্মুলেটেড ওয়েতে আসলে কমিউনিকেশনটা হয় না, সেটা হওয়া উচিত। আর আরেকটা জিনিস আমি বলবো যে রেসপেক্টটা সবার প্রতি রাখা উচিত। আমি আকরাম ভাই সম্বন্ধে বলতে চাই, আমাদের সবাই এটা মনে রাখতে হবে, তাদের সময় তো ক্রিকেট একরকম ছিল, কিন্তু বাংলাদেশের ক্রিকেট যে 4টা বছর পিছিয়ে যেত আকরাম খান যদি নেদারল্যান্ডসের সঙ্গে ওই জিনিসটা না গেলেন খেলতেন। এবং আমি এখনও মনে করি সিঙ্গেল কোনো ব্যক্তির যদি অবদান, কোনো ক্রিকেটারের, মানে একটা জাতির ক্রিকেটকে আন্দোলিত করা, সেটা এখনকার অনেকের চেয়ে কিন্তু আকরাম ভাই আগে থাকবেন। নাইমুর রহমান দুর্জয় ফার্স্ট ক্যাপ্টেন, এবং যে প্লেয়ার্স পাওয়ার কথা বললেন, দুর্জয় কিন্তু সেটার প্রতিভূ, দুর্জয় কিন্তু এটা এস্টাবলিশমেন্টের চেষ্টা করেছেন। ফলে এই ইতিহাসটুকু আমাদের সবাইকে জানা দরকার। আমরা বোধহয় আমাদের নেক্সট জেনারেশনকে জানাতে পারি না। এই যে সুজন ভাইয়ের কথা বললো, যে মানুষটা ক্রিকেট ছাড়া কিচ্ছু ভাবে না, সে সবচেয়ে বেশি বাংলাদেশের নির্ণীত লোক, সে কিন্তু এই যে প্লেয়ার তৈরি করে, কত প্লেয়ার তৈরি করেছে, কিন্তু দেখবেন যে সুজন মানেই একটা ব্যর্থ লোক, একটা বাজে লোক। ফলে এইরকম জায়গাটুকু না যাওয়া আসলে, এবং এটার ক্ষেত্রে সবার দায়িত্ব আছে, বোর্ডের জন্য দায়িত্ব আছে, এক্সপার্টের দায়িত্ব আছে, আমাদের আছে, বর্তমান ক্রিকেটার আছে। এবং আমি মনে করি যে খুব দ্রুত এটা সর্ট আউট করা উচিত, এবং যেভাবে এক্সপোজ হয়েছে, ব্যাপকভাবে হয়েছে, ফলে আমার কাছে মনে হয় এটা আসার জায়গায় কিছুটা বোর্ডের দায়িত্ব আছে। বোর্ড এই যে যেরকম আমরা রিসেন্টলি দেখছি যে তামিম ইজ কামিং ব্যাক, তামিম খেলছে না, পার্সোনাল রিজনস, দেশের জন্য খেলছি, আবার পার্সোনাল রিজনস কেন হতে যাবে যে আমি খেলবো না। সাকিবও যেরকম, এটাতে হচ্ছে বোর্ড অ্যালাউ করছে প্লেয়ার ফর দ্য প্লেয়ার্স টু বিকাম মনস্টার্স, এখানে এটা ছাড়া কিছু না। এবং এটা যে ডমিনেট করছে প্লেয়াররা,
প্লেয়ার পাওয়ার যেটা বললো খুব নোংরা পাওয়ার, এটা শুধু নট জাস্ট পাওয়ার, এটা ক্ষমতার অপব্যবহার আর কি এক ধরনের। ওই স্পেসটুকু বোর্ড দিয়েছে, এখন আসলে তারা সামলাতে পারছে না, সামলাতে কিন্তু যেহেতু এত বড় হয়ে গেছে এখন সামাল না দিলে সব ভেসে যাবে, ফলে এটা সর্ট আউট হবে হোপফুলি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরাও চাই বাংলাদেশের ক্রিকেটেই থাকুক, ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে আমরা আর আলোচনা করতে চাই না। ভালো থাকবেন সবাই।